নমস্কার বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবোলাট মোবাইল টিভি। বন্ধুরা, প্রত্যেক বৎসর মাঘী পূর্ণিমার দিন রাজবোলাট হেমচন্দ্র স্মৃতি পাঠাগারে গৌরাঙ্গের ভোগ হয়। কেন হয় জানেন? কেন হয় কেউ জানে না, তবে এর যে একটা কারণ অবশ্যই আছে সেটা আমার মনে হয়েছে। কেননা এইরকম একটা সার্বজনীন সরকারি জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ কেন হবে? যে কোনো ব্যক্তির বাড়িতেই গৌরাঙ্গ মহাপ্রভুর অষ্টম প্রহরের ভোগ হতে পারে, এই রকম একটা জায়গায় কেন হবে তা আমি কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি, তারা বলতে পারেনি। তবে এর যে ইতিহাস এখনও রাজবোলহাটে 2-4 জন মাত্র জানে। তারা চলে গেলে হয়তো এই ইতিহাস আমরা আর জানতে পারতাম না। মহাপ্রভুর কৃপায় সে কাহিনী আমি সংগ্রহ করেছি, আপনাদের তা পরিবেশন করব। যে কাহিনী শুনলে আপনারা রাজবোলহাটবাসী হিসাবে নিজেকে গর্ববোধ অনুভব করবেন। প্রায় 100 বৎসর আগে আমাদের পূর্বপুরুষরা কিভাবে রাজবোলহাটের উন্নতির জন্য কাজ করে গেছেন সেসব কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। আজকের দিনে সেসব কাহিনীর কোনো দাম নেই, কিন্তু সেসব কাহিনীকে স্মরণ করে রাখার জন্য এখনও প্রত্যেক বৎসর মাঘী পূর্ণিমার দিন হেমচন্দ্র স্মৃতি পাঠাগারে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ হয়। এখন গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগের গান শুনুন, তারপর সেই কাহিনী আপনাদেরকে বলবো। শুনুন গান। আজকের এই সভাপতিতে রাজবোলাট লাইব্রেরি আজকে মহাপ্রভু সেবা হচ্ছে রাজবোলাট লাইব্রেরিতে। তা আজকের দিনের জন্য কিন্তু এই জায়গাটা লাইব্রেরি নয়, আজকের দিনের জন্য এই জায়গাটা হলো নদিয়া শান্তিপুর গ্রাম। এই গৃহটি এখানে হলো, এই জায়গাটি হলো আজকের দিনের জন্য অদ্বৈত আচার্যের গৃহ। এখানে মহাপ্রভু এসেছে, মহাপ্রভু তার সকল ভক্তদের সঙ্গে রয়ে এখানে আজকে এই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে রয়ে সেবা গ্রহণ করবেন। আপনারা সকলে শান্ত হয়ে বসলেন, কেননা মা নামে অপরাধ হলে সেবায় মুক্তি, কিন্তু সেবায় অপরাধ হলে আর মুক্তি নাই মা। তাই আপনারা বেশি হট্টগোল করবেন না, শান্ত হয়ে বসে প্রভুর সেবা যেন নির্বিঘ্নে হয়, এটাই আমার সকলের কাছে আবেদন। এটাই মূল প্রেমানন্দে
सात संप्रदाय नाचे ताहार भेलिया सात संप्रदाय नाचे ताहार भेलिया सात संप्रदाय नाचे ताहार भेलिया এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া 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 সাত সম্প্রদায় নাচে তাহার ভেলিয়া সাত সম্প্রদায় নাচে তাহার ভেলিয়া হরি বল 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 নিত্যানন্দ গরিবন্ধ লইয়া এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া ঘুমেতে রাখিয়া মন্দ দণ্ডবত হইয়া ঘুমেতে রাখিয়া ভদ্র দণ্ডবত হইয়া তিনবার ঘুমে রাখি প্রণাম করিয়া আমার তিনবার ঘুমে রাখি প্রণাম করিয়া আমার এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া আমার এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া হরি নামে শান্তি জালে দিলেন ছাড়াইয়া বাতাসা শান্তি হরি নামে শান্তি জালে দিলেন ছাড়াইয়া আর মঙ্গল হবে গো মঙ্গল হবে গো মঙ্গল হবে গো মঙ্গল হবে গো হরি নামে শান্তি জালে মঙ্গল হবে গো হরি নামে শান্তি জালে মঙ্গল হবে গো শান্তি সব দূরে যাবে মঙ্গল হবে গো শান্তি সব দূরে যাবে মঙ্গল হবে গো এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া হরি নামের শান্তি জাল দিলেন ছড়াইয়া হরি নামের শান্তি জাল দিলেন ছড়াইয়া নাচে নাচে ঘোড়া নাচে 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 ঘোড়া নাচে 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 ভক্ত নাচে 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 ভক্ত নাচে এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া হরি নামের শান্তি জল সর্বঘরে দিয়া আমার হরি নামের শান্তি জল সর্বঘরে দিয়া এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া এত শুনি নিত্যানন্দ গরিবন্ধ লইয়া নাচিতে লাগিল ভণ্ড মাথায় করিয়া 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 নাচায়ে নাচায়ে ভণ্ড দিল আকারিয়া নাচায়ে নাচায়ে ভণ্ড দিল আকারিয়া হরি হরায় নমো তুভ্য জপবায় নমো দেখুন এই পোস্টার ফলকে লেখা আছে হেমচন্দ্র স্মৃতি পাঠাগার ও অমূল্য প্রত্নতত্ত্বশালার জন্য স্বর্গীয় ভূষণচন্দ্র ভর ও তদীয় পত্নী যদুবিন্দু দাসীর স্মৃতিকল্পে তদীয় পুত্রগণ শ্রী ফকিরচন্দ্র ভর শ্রী জওহরলাল ভর কর্তৃক এই ভবন নির্মিত হইল 21শে ফাল্গুন বুধবার সন 1353 সাল। অর্থাৎ জওহরলাল ভর মহাশয় এই ভবন নির্মাণ করে গেছেন। এই ভবন নির্মাণের সঙ্গে মহাপ্রভুর ভোগের নিশ্চয়ই সম্পর্ক আছে। এই ভবনটির নাম দেখুন ভূদেব ভবন। এখানে যেমন একদিকে হেমচন্দ্র স্মৃতি পাঠাগার আছে আর অন্যদিকে আছে অমূল্য প্রত্নতত্ত্বশালা। ভূদেব বাবু এবং অমূল্য বাবু অর্থাৎ অমূল্যচরণ বিদ্যাভূষণ
দুজনেই রাজবলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এনারা দুজনেই রাজবলহাটের উন্নতির জন্য অনেক কাজ করে গেছেন। সেই জন্য জওহরলাল ভর মহাশয় এই দুই শিক্ষককে রাজবলহাটবাসীর পক্ষ হইতে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। রাজবলহাটে এনাদের অবদান নিয়ে পরের কোনো ভিডিওয়ে আলোচনা করব। আপনারা এখন যে ঘরটি দেখছেন, আগে সেই ঘরটি রিডিং রুম বলা হতো, এখন পাশে রিডিং রুম আছে। এখানে দৈনিক বাংলা ও ইংরাজি খবরের কাগজ নেওয়া হয়, যা সাধারণ লোক পড়তে পারে। তাছাড়া বিভিন্ন মাসিক পত্রপত্রিকাও নেওয়া হয়। আগে বাচ্চারা চাঁদ মামা, কিশোর ভারতী, সন্দেশ প্রভৃতি পত্রিকা পড়ত। তাছাড়া বড়রা দেশ বা আরো অনেক পত্রিকা পেত। আর যারা চাকরি পরীক্ষা দিত তারা কম্পিটিশন সাকসেস, কম্পিটিশন মাস্টার ফলো করত। দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের ভিড় ছিল। তার মধ্যে যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিত তারা দিনরাত এখানে এসে পড়ে থাকত। তারা বিভিন্ন জিনিস নিয়ে স্টাডি করত, কিভাবে চাকরি পরীক্ষা দেওয়া যায়, কোথায় কখন কি পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে তা এখানে এলে জানা যেত। কি নিয়ে পড়লে ভালো হয়, কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, সেই সাবজেক্টের ভবিষ্যৎ কি, এসব ছিল এইখানকার আলোচ্য বিষয়। এছাড়া অনেক সিনিয়র লোক আছে যারা আগে চাকরি পেয়ে গেছে, বা অনেক শিক্ষিত লোক আছে যারা চাকরি পায়নি, তারা এ ব্যাপারে ছাত্রছাত্রীদের পরামর্শ দিত। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম রাজবলহাটের ছেলেমেয়েরা চাকরি পরীক্ষায় সাফল্য পেয়ে এসেছে। তাই এক কথায় বলা চলে, রাজবলহাট হেমচন্দ্র স্মৃতি পাঠাগার যেন চাকরি পাবার আঁতুর ঘর, যা আশেপাশের গ্রামের লোকেরা জানেই না। তাই তারা ঈর্ষা করে বলে যে রাজবলহাটের ছেলেমেয়েরা এত চাকরি কি করে পায়। রাজবলহাটের এই যে শিক্ষার কালচার, যেটা রাজবলহাট হেমচন্দ্র স্মৃতি পাঠাগারকে ঘিরে ধরে তৈরি হয়েছে, তা অনেকেরই অজানা। রাজবলহাটের প্রথম টেলিভিশন আবার এখানেই এসেছে, যেটি জওহরলাল ভরের পুত্র সনাতন ভর মহাশয় দান করেছিলেন। এসব আরও অনেক কাহিনী আছে এইসব হেমচন্দ্র স্মৃতি পাঠাগারকে নিয়ে। সেসব পরে যদি কোনো ভিডিও পাই আপনাদের তৈরি করে পরিবেশন করব। এখন ফিরে আসি আবার আগের আলোচনায়। মহাপ্রভুর ভোগের এখন যিনি দায়িত্বে আছেন পতিত পাবনশীল মহাশয়, তার কাছ থেকে শুনুন এই ভোগের তাৎপর্য, কি জন্য আজ মাঘী পূর্ণিমার দিন ভোগ হয়। শুনুন তার কাছ থেকে। যখন লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় সেই সময়ে আমাদের আটপুর কাছাকাছি রেল স্টেশন হচ্ছে আটপুর মার্টিন ট্রেন ছিল। সেই মার্টিন ট্রেনে এই যে কড়ি বড়গা, সেই সমস্ত জিনিসপত্র রাজবলহাটে কতিপয় ভক্ত ব্যক্তি কীর্তন করতে করতে আটপুরে গেছিল। আটপুর থেকে তারা ঘাড়ে করে কীর্তন করতে করতে সেই জিনিস পরিবর্তন রাজবলহাটে এনেছিল এবং লাইব্রেরিতে রেখেছিল। এবং সেই দিন থেকেই তারপরে লাইব্রেরি প্রতিষ্ঠা হওয়ার পরে সেই সময় থেকেই ভোগটা আরম্ভ। ও মানে কড়িবর্গা এনেছিল? হ্যাঁ, কড়িবর্গা। মানে ভিত্তির প্রস্তুত স্থাপন হয়েছে এরকম নয়, ওই আনার সময় থেকেই নাকি? হ্যাঁ, ঠিক আছে। প্রতিষ্ঠাতা ললিত মোহন শীল এন্ড আদার্স। এবার আদার্স এর নাম আমি জানি না, মানে ওই সদানন্দ শীলের বাবা রোহিত মোহন শীল, ললিত মোহন শীল। এইটাই খুব একটা বড় তথ্য, এটা তো কেউ জানে না। এটা আমারও শোনা কথা। হ্যাঁ, সেইটাই আমাকে। ঠিক আছে, সেইটা হয়তো মাঘী পূর্ণিমার দিনই ছিল নাকি, হয়তো এনে উপস্থিত করেছিল মাঘী পূর্ণিমার দিন। আশা করি রাজবলহাটের এই ইতিহাস শুনে আপনাদের খুব ভালো লেগেছে। এরকম আরও অজানা ইতিহাস আমি সংগ্রহ করার চেষ্টা করব। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।